করেছেন, আমি একেবারে সহজ ভাষায় সহজ সরল মানুষের সাথে প্রশ্ন করেছি। এই কারণে যদি আপনারা মনোক্ষুণ্ণ হন, আমাকে আপনারা ক্ষমা করে দিবেন। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আর নাগরিক কমিটি থেকে যদি আমাকে নির্বাচন করতে হয়, তাহলে আমার নেতা কর্মীর প্রচন্ড চাপ। আমি চাইছিলাম আজকে পদত্যাগের ঘোষণা দিই, কিন্তু আপনারা দেখেছেন কান্দাকাটি ভাষায় ভিড়। আমি বললাম না কি কারণে আমি আসছি, আমরা হঠাৎ যদি আসছি, কত কষ্টে এসেছি। আমি নগরবাসীর যদি দলের প্রার্থী না হয়, নাগরিক কমিটির নির্বাচনে প্রার্থী হতে হয়, তখন স্বভাবতই আমি দলের পদ অলঙ্কৃত করে থাকতে পারি না। সে ব্যাপারেও আমার পদক্ষেপ নেওয়া আছে। আমার সভাপতির কাছে আমার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমি সভাপতির কাছে আমি সেই ব্যবস্থাও রেখেছি। মহাসচিবকেও জানিয়েছি, গতকালকেও কথা বলেছি। দল তখন তার নিজস্ব গতিতে যে ব্যবস্থা নেবে, কিন্তু আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবো। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। 1991 সালে আমরা লক্ষ্য করছি আপনি খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হন, হেয়ার রোডর অফিসে অনেক মানুষের আপনি বিএনপি যোগদান করছেন, যারা জেলা কমিটির অনেক বড় বড় পদের অধিকারী। আপনার এত মূল্যায়নের, এত অবদানের পর, এত কষ্ট করছেন দলের লাগি, এরপরে এখানে বিএনপি আপনার মূল্যায়ন করে না, এর কারণটা কি? এইটা তো আমি আমার বক্তব্য করেছি যে আমি দলকে পুনর্বিবেচনা না লাগে আহ্বান জানাইছি। এবং আমি আমার বক্তব্য আমার দলকে আমি এখনো রেসপেক্ট করি। আমি দলের বিরুদ্ধে কিছু বললাম না। আমি তো বললাম যে একজন পরিবারের অনেক সময় বাপ বুড়ো হয়ে গেল, বাপেও তো অনেক সময় একটা সিদ্ধান্ত দিলে কয়েকটা পয় বাবা একটা আমি তো উইথ এভিডেন্স যে আমি খালি বিরুদ্ধে নাই, আমি আজকে আপনার মাধ্যমে জানাইলাম জুটেও মানছে না, নগরবাসীও মানেন না। মহানগর বিএনপি মিটিং করতে আওয়াজ দিয়া 47 জন মাত্র উপস্থিত হয়েছে। এইটাও আমি আপনার মাধ্যমে জানাইলাম। আপনারা দয়া করে ঠিকঠাক প্রচার করেন, আমার লাগে ভালো হইব। আর আরো একটা জিনিস হয়েছি যে এখন যখন এই পরিস্থিতি আমরা এখন হইলাম, এইবারের নির্বাচনের দাঁড়ার শেষের প্রতি প্রার্থী মনোনয়ন পাওয়ার পরে দেশসৈনিক কোনো অঙ্গ সংগঠনে অভিনন্দন জানাইতে যে আমরা অমুককে অভিনন্দন জানাইলাম, তাই নমিনেশন দেখাইছি। এখন পর্যন্ত কোন পত্র পত্রিকায় গণমাধ্যমে আমি দেখছি না যে কেউ কনগ্রেচুলেট করছে। এর লাগে এইটাও আপনার মাধ্যমে জানাইলাম, দল বিবেচনার সুযোগ রাখে। কারণ সিলেট ও দেশসৈনিক উপজেলা নির্বাচন আবুল কায়ার শামীম সাহেব নমিনেশন পাইছিলাম। বাদ নির্বাচনের 5 দিন আগে দলে প্রার্থী পরিবর্তন করে আরো জন রেখেছে। এই কারণে আমার দল, আমি মনে করি এই দল বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক বিরোধী দল। তারা আর বিবেচনা লাগে আমি আবার আপনার জন্য অনুরোধ। সেলিম ভাই, আমি গুলজার চ্যানেল 24 কাজ করি। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, নমিনেশন দেওয়ার সময় তিনি স্বশিক্ষিত উল্লেখ করেছেন। আমরা জানি বাংলার আবিধানিক অর্থে স্বশিক্ষিত বলতে যার যতটুকু শিক্ষা প্রয়োজন এবং নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত যে অংশটুকু আছে সেই অনুযায়ী তারা স্বশিক্ষিত শব্দটি গ্রহণ করেন। এক্ষেত্রে স্বশিক্ষিত শব্দের ভিন্ন অর্থে কিন্তু আপনি অশিক্ষিত বলতে পারেন না। আরেকটা বিষয় হচ্ছে, তিনি যেহেতু কলেজে ভিপি নির্বাচন করেছেন, সেটি আপনার সাথেই তিনি কলেজের শিক্ষার্থী ছিলেন কিনা সে ব্যাপারে আপনি কিন্তু স্পষ্ট হতে পারেননি। আপনি বলছেন যে আপনি নিজেই জানেন না। তাহলে কেন একজনের বিরুদ্ধে এরকম স্বশিক্ষিত শব্দ নিয়ে আপনি বিরোধিতা করছেন? আরেকটি বিষয় হচ্ছে যে নির্বাচন কমিশন যেখানে তাকে বলেছেন যে তিনি স্বশিক্ষিত, আমরা জানি যে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যার শিক্ষার যতটুকু দরকার, অর্থাৎ তিনি নাম দস্তখত যদি দিতে পারেন, সেক্ষেত্রে আমাদের বাংলা ভাষায় স্বশিক্ষিত শব্দটা ব্যবহার করা হয়। এখানে তথ্য গোপনের কি আছে? এবং স্পষ্ট করে যদি না বলেন, আমার মনে হয় এই বিষয়টি আরো স্পষ্ট করা প্রয়োজন আপনার। ধন্যবাদ। এটা তো পরিষ্কার 76 হয়েছে, এটা তো পরিষ্কার কেউ ম্যাট্রিক না পাস করলে আপনার স্বাভাবিক মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ না হলে কেউ কলেজে ভর্তি হতে পারে না, এটা তো ক্লিয়ার, ঠিক না? এবং কলেজে যেহেতু ভর্তি হয়েছেন এবং আমার সাথে ক্লাস করেছেন এবং উনি পিপি পদে নির্বাচন করেছেন, আমি টিএস পদে নির্বাচন করেছি। 82 24 মার্চ স্বৈরশাসক ক্ষমতায় এসে গেছে, ইলেকশন ছিল 28 মার্চ। আর 1982 24 মার্চ এর সাথ ক্ষমতা দখল করার কারণে এই নির্বাচন হয় না। তাহলে উনি মাধ্যমিক পরীক্ষা পাস করে
ইন্টারমিডিয়েট কলেজে ভর্তি হওয়ার এই এভিডেন্স থাকার পরে উনি সশঙ্কিত বলবেন, এটা কি সত্যগোপন নয় সাংবাদিক ভাই? না, যে কেউ মাস্টার্স পাশ যদি থাকে সে যদি লিখতে চায় স্বশিক্ষিত, সে লেখার অধিকার তার এটা আমি জানি না, এটা নির্বাচন কমিশন। তাহলে আপনাকে নির্বাচন কমিশনে জেনে বা না, আপনার না, জেনে না, বিষয়টা বলা উচিত। আমি সিলেটের বহুল প্রচারিত যুগবেরিতে এটা ব্যাপারে নির্বাচন কমিশনের ব্যাখ্যা দিই। সেলিম ভাই, আমার সম্পর্কে একটা প্রশ্ন আছে। আচ্ছা। এটা হইলো কি আর পড়ে না, আপনি এই বিষয়টা আরেকটু আমার মনে হয় ক্লিয়ার করবেন। এই ক্লিয়ার হইল সিলেটের বহুল প্রচারিত যুগবেরি গত পরশুদিন এই সংবাদ ছাপা হয়েছে এবং যুগবেরিতে কি আপনার আরো অন্যান্য সামাজিক যুগবেরিতে কি সিলেট জেলা বারের প্রেসিডেন্ট লালাবাইরে প্রশ্ন করা হয়েছে যেটা তথ্য গোপন নেই। লালাবাই বক্তব্য যুগবেরির কাছে এটা তথ্য গোপন। জনাব শহীদুল হক শাহিন ভাই আপনার বিশিষ্ট আইনজীবী তান্ডে প্রশ্ন করা হয়েছিল যে এটা তথ্য গোপন নেই, তাই বলছেন তথ্য গোপন। এবং নাগরিক কমিটি সুজন একটা আছে, সুজনের আমি এই পত্রিকাটা আমি আপনার কাছে আমি বুঝাইব। সুজন সভাপতি ফারুক ভাইয়ের প্রশ্ন করা হয়েছে যে এটা তথ্য গোপন নেই, তাই না বলছেন এটা তথ্য গোপন। আপনি অভিযোগ করছেন কিনা নির্বাচন কমিশনের বক্তব্য লালাভাই আর আচ্ছা সেলিম ভাই, আপনি কইছেন যে আপনার দল যে নির্বাচনে অংশগ্রহণ করা আন্দোলনের অংশ হিসেবে এর সাথে আপনি দ্বিমত পোষণ করেন। দ্বিতীয়ত এই নির্বাচন কমিশনের উপর আপনার আস্থা নাই, সরকারের উপর তো নাই, তারপর আপনি নির্বাচনে অংশ নেওয়ার জন্য মরিয়া কেন? খেলার মাঠে ব্রাজিল আর্জেন্টিনা লোকের মোরা দৌলত করে না, সবার একটা শখ থাকে, যা দিয়ে থাকে তার সুযোগ ইয়াদার শখ থাকে না। একজন রাজনীতিবিদ 39 বছর পরে রাজনীতির মাঠে নির্বাচন করার শখ থাকতে পারে না, এইটা হইল আনসার। আমি মুহিত চৌধুরী, সভাপতি সিলেট অনলাইন প্রেস ক্লাব। আমরা জানি যে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় আপনি আমার বয়সের সমসাময়িক, আমরা দেখেছি আপনাকে যে দলের জন্য অনেক ত্যাগ। খুব সুন্দর প্রশ্নের জন্য ভুলের কাগজ এত সুন্দর একটা প্রশ্ন আমি ভুলেই গিয়েছিলাম। এই আমার ছাত্রদলের রাজনীতি স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমার ভূমিকার কারণে আমি ছিলাম দেশের বাইরে, আপনারা সবাই জানেন আমি ছিলাম সাংগঠনিক সফরে আমেরিকায়। হঠাৎ করে সিলেট পৌরসভার তফসিল ঘোষণা হয়েছে, আমি এবং কামরান ভাই দুজনে ছিলাম, আমরা আমেরিকাতে জিজ্ঞেস করি কামরান ভাই তফসিল ঘোষণা হয়েছে, কামরান ভাই সব প্রোগ্রাম বাতিল করে সিলেটে চলে এসে ইলেকশনে আমার অজান্তে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি তখন ছোট ছাত্রদলের প্রেসিডেন্ট, নির্বাচনের জন্য প্রস্তুত ছিলাম না। আমি সাইফুর রহমান সাহেব ছিলেন আমেরিকাতে সোনালী ব্যাংকের এক্সচেঞ্জ ওপেন করার জন্য। উনাকে বললাম, স্যার আমাকে তো পৌরসভায় নমিনেশন দিয়ে দিচ্ছে, কি করবো? হ্যাঁ ঠিক আছে, ভালো ভালো। সাইফুর রহমান সাহেব বলছেন, হ্যাঁ ভালো তাহলে তো স্যার জীবনের প্রথম আমেরিকা এসছি, একটি আমেরিকা ঘুরে যাই, এটা হবে আল্লাহ যা করেন এটা ঘুরে ঘুরে যাই, ঠিক আছে। সাইফুর রহমান সাহেবের সাথে আমার কথা বলছে, দেশে আসলাম, 13 দিন সময় পাইছি। বাংলাদেশে যখন বেশ করলাম মন্দির পাবলিক এটা মাথায় রাখতে হবে। আসার পরে বিএনপি সব বিএনপি প্রেসিডেন্ট ছিলেন বাদশা, সেক্রেটারি ছিলেন কায়েদ চৌধুরী, সবাইকে নিয়ে আমি চিন্তাবাজারে সীতারামেশ্বরে অভিযান সবাই ছিলেন। এই যে বন্ধু সাইফুর রহমান সবকে কানে কানে গিয়ে বললো, স্যার খন্দকার মালিক সাহেব অসুস্থ, 96 মানে 95 ইলেকশন, আপনি স্যার সিলেটে আসতে হবে। আমি শুনছি যাকে নিয়ে কথা বলছে সেলিম যদি পৌরসভার চেয়ারম্যান হয় সে কিন্তু আপনি 96 সিলেটে আপনি ইলেকশন করতে হবে, মালিক সাহেব অসুস্থ হয়েছে। সাইফুর রহমান সাহেব বিএনপি সবাইকে ডাকলেন সার্কিট হাউসে, সার্কিট হাউসে ডাইকা বললেন, আরিফ বুদ্ধি দিল যে আপন কামাল সাহেব স্বতন্ত্রতা, উনাকে আমরা সমর্থন দিয়ে দিলে উনি পাস করলে এই বিপদ থেকে বেঁচে যাবেন। শুনেন আপনারা,
পলিটিক্যাল কনস্পিরেসি। তখন সাইফুর রহমান সাহেব বিএনপির সবাইকে ডেকে নিয়ে বললেন তোমরা কামাল সাহেবের সমর্থন করো। হক ভাই ভদ্রলোক উনি এই সিদ্ধান্ত সাইফুর রহমান সাহেবের এটা উনি মনে করেন মেনে নিতে পারেন নাই। আমাকে ফোন করলেন যে আমি তো একটু দেশের বাইরে যেতে পারবো, হক ভাই বলে দিয়েছি। আর বাকি যারা সাচ্চা বিএনপি এরা এই সিদ্ধান্ত মানে নাই। ডক্টর ভাই কায়ের চৌধুরী সেক্রেটারি, আপনারা সবাই জানেন বিএনপির সাচ্চা যারা এরা আমার সাথে কাজ করেছে। আর কিছু লোক ভয়ে বসে গেছে। আমি কামাল ভাই বাসায় রাত্রে 12:30টায় আমার ফয়সাল আহমদ চৌধুরী, তারপরে আপনার তৈমুর হোসেন বিপুল, আপনারা জানেন আমার কর্মীর ভাইস প্রেসিডেন্ট ছিল, সে রাষ্ট্রপতি এসেছিল। আমি যখন দেখেছি অবস্থা খারাপ, দুঃখের কথা শুনেন, এটা আপনারা শুনতে হবে। যখন প্রশ্ন করেছেন আর একটা জিনিস আপনি বলেছেন বিপুলের পড়াতে আমার আঘাত করেছে। 13 দিন সময় পেয়েছি ষড়যন্ত্র সাইফুর রহমান সাহেব সবার বিরুদ্ধে। তখন আমি কামাল ভাইয়ের বাসায় গিয়ে বলেছিলাম আমি আল্লাহর গর্ব করে এসেছি, একটি শব্দ মিথ্যা নয়। আপনারা সাংবাদিক ভাইরা শুনেন, আমি কামাল ভাইকে গিয়ে বলেছিলাম কামাল ভাই এক কাজ করেন, নমিনেশন প্রত্যাহারের সময় আপনি শুধু বিএনপিতে যোগদান করেন রাত 12:30। বিএনপিতে যোগদান করলে আমারও ইজ্জত বাঁচে, আপনিও কাজ করবেন। আর আমি তখন সাংবাদিক সম্মেলন করে বলবো যে আমার মুরব্বী কামাল ভাইকে আপনারা জিজ্ঞেস করেন, আমি আল্লাহর গর্ব করে আসছি একটা শব্দ যে আপনি বিএনপিতে যোগদান করেন আর আমি আপনার পক্ষে আমার প্রার্থিতা প্রত্যাহার করব এবং নির্বাচনে আমি যেটা বাজেট করেছিলাম এই বাজেটের একটি অংশ আমি আপনাকে দিয়ে দিই। কামাল ভাই তখন আমাকে বললেন যে আমি স্বতন্ত্র আর তোমার গল্প আমাকে এমনিতেই সাপোর্ট করছে, তোমার অর্থমধ্যে সাপোর্ট করছে, আমি তো অল্প পরিবর্তন করতে পারবো। মনের দুঃখ নিয়ে বের হয়ে আসলাম। বের হয়ে আসার পরে কি হলো, এই যে আপনারা নির্বাচনের হিসাব খবর নেন দেখেন 12,500 কোটি পাস করেছিলেন বদরুদ্দিন কামরান সাহেব, তখন সিটি কর্পোরেশন নয়। কামাল ভাই ভোট পেয়েছেন 8,900, বদরুজ্জামান সেলিম পেয়েছিল তখন এত বিরোধিতার পরে 7,500। তাইলে 8,900 আর 7,500 যোগ হলে রেজাল্ট কি হতো? রেজাল্ট হতো বিএনপির বিজয়। এই বিজয়টাও এই ব্যক্তির কারণে পুনর্লিত হয়। উপজেলা নির্বাচন আবুল কায়ের শামীম এবং এই যে নুরুল হুদাকে এই ব্যক্তি দাঁড় করিয়েছিল, দুজনের ভোটের হিসাবে উপজেলা চেয়ারম্যান আমাদের থাকতো, তার কারণে আওয়ামী লীগের পক্ষে সেই উপজেলা চেয়ারম্যান হচ্ছে। আপনারা এত সব জানার পরে যদি আমাকে আপনারা আমাকে একটু সহানুভূতি না দেখান, আমি একটা মানুষ হুমেন। একটা দলের সিদ্ধান্ত হওয়ার পরে দলের কোন নেতাদের আমি ক্ষতি করতে পারি না। আমার ক্ষতি হলে হয়ে যাক, কিন্তু আমি এখানে যারা উপস্থিত হয়েছে আমি কৌশলগত কারণে কারো পদ পদবি কারো নাম উচ্চারণ করি না, এটাই একটা। এবং আমি যদি চাইতাম 27 ওয়ার্ডের সর্বাধিক নেতা কর্মীদের এখানে উপস্থিত করতে পারতাম, কিন্তু রাজনৈতিকভাবে তাদের ক্ষতি হয়েছে। আমি নিজের ক্ষতি করে তুলব, জেনে শুনে করিব পান, কিন্তু আমার কর্মীদের আমার নেতাদের ক্ষতি আমি করব। এই যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর ইতিমধ্যেই আমি দিয়ে দিয়েছি, ইতিমধ্যেই আমার এই উত্তর হয়ে গেছে এবং আপনারা খেয়াল করেন নাই, ইতিমধ্যেই এই প্রশ্নের উত্তর লিখিত এবং মৌখিকভাবে আমার এটা এসে গেছে। সুতরাং আমি মনে করি এটা আপনি খেয়াল করেন।